Dear students, H2S hydrogen sulfide gas বা যদি বলো সালফিউরেটেড হাইড্রোজেন গ্যাস, সেটা সম্পর্কে আমরা জেনেছি যে হাউ টু প্রিপেয়ার দ্য গ্যাস, সেটাকে কি করে আমি তৈরি করব। এবং প্রাথমিক পর্যায়ে প্রথমেই শুরুতে আমরা হাইড্রোজেন সালফাইড তার সঙ্গে একটা বন্ডিং তৈরি করেছি, তাকে জেনে তার ভৌত চরিত্রগুলো জেনে। নাও আজকে আমরা কি করব, H2S গ্যাস আজকে পার্ট 2 তে কি করব, এর রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টি। রাসায়নিক ধর্ম মানে কেমিক্যাল প্রপার্টি। 1 নম্বর হচ্ছে দহন, আর অক্সিজেনের সঙ্গে। অক্সিজেনের সঙ্গে দহন করলে কি হয়, তাহলে H2S গ্যাস প্লাস O2 অক্সিজেন। ন্যাচারালি কি পাওয়া যাবে বলতো, কি মনে হচ্ছে? তাহলে অক্সিজেন কি করবে, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করবে, and we will get sulfur। তার সঙ্গে কি পাবো আমি, সালফার। ঠিক আছে, এই চিহ্নটা নাও দিতে পারো, ঠিক না? সলিড হলে, ডিপোজিশন হলে সেক্ষেত্রে আমরা এটা দিয়ে থাকি, দিতেও পারো নাও পারো। তাহলে এক্ষেত্রে লেটস ব্যালেন্স দ্য ইকুয়েশন। সেটা যদি ব্যালেন্স করি তাহলে কি হবে, দুটো, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হলো, দহন করলে অক্সিজেন কি করে, H2S এর জারণ ঘটায়, হাইড্রোজেন সালফাইডের জারণ ঘটায়। এটা কি, ঠিক কি? তাহলে জারণ কি করে বুঝলাম, তার কারণ হচ্ছে হাইড্রোজেন এখানে ছিল, এখানে হাইড্রোজেন নেই। তাহলে হাইড্রোজেনের অপসারণ মানে কি, জারণ। ঠিক, কিন্তু সব ক্ষেত্রে হাইড্রোজেন বা অক্সিজেন বা তড়িৎ ধনাত্মক মৌল বা ঋণাত্মক মৌল অপসারণ বা যুক্ত হয়ে যে ডেফিনিশন আমরা পড়েছি, এর বাইরেও জারণকে এক্সপ্লেইন করা যায়। জারণ হয়েছে কি, বিজারণ হয়েছে। সমযোজী যৌগের ক্ষেত্রে এই জারণ বিজারণকে বোঝার জন্য আমরা যখন জারণ বিজারণ চ্যাপ্টারটা আমরা 11 মানে ক্লাস 10 এর পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়লে যখন পড়ব, তখন জারণ সংখ্যার একটা ধারণা আসবে। সেই জারণ সংখ্যা দিয়ে বা জারণ অবস্থা দিয়ে আমরা জারণ বিজারণকে বুঝতে পারব। কোন বিক্রিয়াতে যে কোন মৌলের জারণ হয়েছে কি জারণ হয় বা বিজারণ হয়েছে, সেটা কি দিয়ে বুঝবো, জারণ সংখ্যার দ্বারা বা জারণ অবস্থার দ্বারা আমরা বুঝতে পারব। কিন্তু আমরা সেটাকে এখন এনলার্জ করে জারণ সংখ্যার কনসেপ্টে হয়তো মানে ঢুকতে চাইছি না, তাহলে এই পার্টে আমরা শেষ করতে পারবো না। প্লাস ওই দিকটা যেহেতু আমাদের মাথা ব্যথার কারণ নয়, ঠিক আছে না, বা ওই দিকটা অতটা জানার দরকার নেই, তাই মাধ্যমিক লেভেলে আমি এটাকে কনফাইন করছি যে একটা পার্টের ভেতরে কেমিক্যাল প্রপার্টি, রাসায়নিক ধর্ম আমরা শেষ করব। ঠিক আছে, এইবার যদি দেখা যায়, এবার এটাকে তুমি হিট দিলে, ঠিক না, জারণ করলে, হিট দিলে, দহন করালে, H2S প্লাস অক্সিজেনটা যখন বেশি পরিমাণে থাকবে তখন কি হবে, বেশি পরিমাণে থাকলে H2O উৎপন্ন হবে, তার সঙ্গে শুধু সালফার থাকবে না। যখন অক্সিজেনটা বেশি পরিমাণে থাকবে তখন শুধু সালফারটা এখানে পড়ে থাকবে না, উৎপন্ন হয়ে বিক্রিয়ায় সে উৎপন্ন করবে SO2 সালফার ডাইঅক্সাইড। কত উৎপন্ন, সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে না? তাহলে এটাকে করে দিই আমি, দুটো 2 আর 2 4 2 ঠিক আছে না, 2 আর 4 আর 2 3 দিয়ে। দিস ইজ দ্য ব্যালেন্সড ইকুয়েশন। যখন অক্সিজেনটা বেশি পরিমাণে থাকবে তখন কি উৎপন্ন হবে, তখন উৎপন্ন হবে তোমার জল, এবং তার সঙ্গে সালফারটা না থেকে কি হবে, জারিত হয়ে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন। ঠিক আছে না? এবং তোমরা জানো যে তড়িৎ ঋণাত্মক মৌল যেমন অক্সিজেন যুক্ত হওয়া হচ্ছে জারণ, অতএব বুঝতে পারছি এখানে জারণ হয়েছে। হাইড্রোজেনটা চলে গেছে, তড়িৎ ধনাত্মক মৌল চলে গেছে, বা এখানে হাইড্রোজেন চলে গেছে বলবো, এবং অক্সিজেন যুক্ত হচ্ছে। তার মানে কি হয়েছে, সালফারের জারণ হয়েছে। তার মানে H2S জারিত হয়ে কি উৎপন্ন করলো, সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে,
তাহলে কি, আর আরেকটা জিনিস যেটা আগেও বলেছি আমি, যে বিক্রিয়ার ব্যালেন্স আমি নিজেও মুখস্থ এনা কি করে মুখস্থ রাখবো, এত রিঅ্যাকশনস রয়েছে, তাকে ব্যালেন্স করতে হবে। ফলে আমিও ট্রায়াল এন্ড এরর মেথডে করি, অতএব তোমরাও করবে। হয়তো আমি করে করে একটু তাড়াতাড়ি করতে পারবো, তোমার একটু দেরি হবে, ঠিক। আর যেটা খুব জটিল সেটাকে মনে রাখার চেষ্টা করবে নিজস্ব পন্থা। আর আমি প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু কি করে ব্যালেন্স হচ্ছে সেটাকে দেখিয়ে দেবো পার্ট ওয়াইজ। তাহলে এটা হয়ে গেল দহন, ঠিক আছে, যে ক্ষেত্রে আমরা জারণ। আরেকটা 2 নম্বরে আমরা কি করব, H2S এ আম্লিক কি ধর্ম, আম্লিক। তাহলে আম্লিক ধর্ম যদি দেখি, তাহলে একটা পার্টে কি দেখবো, H2S, তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, লবণ ও জল উৎপন্ন। বেটার এটাকে অ্যারো দিই, বেটার। তাহলে কি হচ্ছে, যেহেতু H2S টা কেন এটা এই উৎপন্ন করবে, আমরা জানি H2S ভেঙে যে কি উৎপন্ন করে, H প্লাস প্লাস, প্রথম ধাপে কি হবে, HS মাইনাস, একটা হাইড্রোজেন বেরোলো। তাহলে একটা হাইড্রোজেন যদি বেরিয়ে যায় এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে পালিয়ে যায়, তাহলে সেটা জল উৎপন্ন করবে। বাকি সোডিয়ামটা এর সঙ্গে যুক্ত হলো, এটা এর সঙ্গে যুক্ত হলো, তাহলে কি উৎপন্ন করলো, সোডিয়াম বাইসালফাইড প্লাস ওয়াটার, প্লাস ওয়াটার, ঠিক কি। এবার নেক্সট ধাপে কি হতে পারে, আমরা যদি একসঙ্গে বিক্রিয়াটা যদি একসঙ্গে দুটোই যদি ভেঙে যেত, তাহলে কি হতো, H2S প্লাস NaOH। তাহলে যদি একসঙ্গে দুটো ভাঙতো, 2H প্লাস প্লাস সালফাইড, তাহলে কি হতো, সোডিয়াম এর সঙ্গে যুক্ত হতো, জল এর সঙ্গে যুক্ত হতো। তাহলে কটা লাগতো, অবভিয়াসলি এটা দুটো লাগতো। কটা লাগতো, দুটো লাগতো। কেন দুটো লাগতো, কারণ সালফাইড আয়নের যোজ্যতা 2, সোডিয়ামের যোজ্যতা 1। কি তৈরি হতো, Na2S প্লাস 2H প্লাস 2OH মাইনাস, তাহলে 2H2। এবার 2H এইভাবে তুমি না ভাবতেও পারো, এইভাবে তুমি নাও ভাবতে পারো যে সোডিয়াম, তাহলে এটা কি হচ্ছে, জল উৎপন্ন করছে, এটা কি করছে, সোডিয়াম সালফাইড উৎপন্ন করছে। নেক্সট তুমি স্টেপে কি করতে পারো, ব্যালেন্স করতে পারো। 2 এখানে যোগ হয়েছে, তাহলে কি হচ্ছে, এখানে যদি 2 যোগ হয়, তাহলে অক্সিজেন কটা হলো, দুটো হলো। তাহলে কত হলো, সোডিয়াম কটা হলো, দুটো হলো। সালফার কটা হলো, তোমার সালফার একটা থাকলো। জল কটা হলো, হাইড্রোজেন দুটো, 2 এ 2 4 হলো। তাহলে 2 এ 2 4 হলো হাইড্রোজেন, ঠিক আছে। অক্সিজেন দুটো এবং ব্যালেন্স, ঠিক আছে। যেটা আমরা ভাবছিলাম যে আগে এখান থেকেই পাওয়া যেতে পারে যে দুটো হাইড্রোজেন আয়ন যুক্ত হবে দুটো OH এর সঙ্গে, ঠিক আছে। আর সালফাইড আয়নের যোজ্যতা 2, অতএব এও যোজ্যতা 1, তাহলে সোডিয়াম অবশ্যই তোমার কটা যুক্ত হবে, দুটো যুক্ত হবে। ন্যাচারালি প্রথমেই ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছিল, কিন্তু সেটা না করে আমি পরবর্তীকালে কি করলাম, এদিকে না দেখে আমরা ব্যালেন্স করে নিলাম, তাতে কোনো ইস্যু নেই। এত কিছু বলার মানে হচ্ছে যে আমি বারে বারে যখন তোমাদের পড়াচ্ছি, যখন কেমিক্যাল রিঅ্যাকশনস আছে, আমাদের প্রত্যেকেরই ভৌত বিজ্ঞানে যেমন ফিজিক্সের পেছনে একটা লজিক আছে, প্রত্যেকটা ঘটনার পেছনে একটা যুক্তি থাকে, কিন্তু রাসায়নিক বিক্রিয়াগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে খুব বোর হয়ে যেতে হয়। তাহলে সেই বোরটা কাটানোর জন্য, যাতে তোমরা বোর না হয়ে যাও, সেই জন্য রিঅ্যাকশন গুলো কি করে প্রসিড করছে, কি করে এটা ব্যালেন্স হচ্ছে, সেই জায়গায় যদি আমি একটু ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারি, তাহলে হয়তো কেমিক্যাল রিঅ্যাকশন অত বোর লাগবে না, অতটা বোর হবে না। ক্লিয়ার? সেই জন্যই করা, আর কিছু না। আচ্ছা, ফার্স্ট পার্টে আমরা ক্ষারের সঙ্গে বিক্রিয়া দেখলাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো অন্যান্য যে ক্ষারগুলো রয়েছে সেক্ষেত্রেও বিক্রিয়া করে করসপন্ডিং কি করতে পারে, একইভাবে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করতে পারে, আর তার সঙ্গে জল উৎপন্ন করতে পারে। ঠিক আছে। এবার H2S গ্যাস বেশ কিছু ধাতু আছে, তাহলে এই যদি অ্যাসিডের মতো, অম্লের মতো আচরণ করে, তা ধাতুর সঙ্গে দিয়ে যদি উত্তপ্ত করা হয়, তাহলে কি হবে, হাইড্রোজেন গ্যাস বেরোবে। কারণ আমরা জানি কি যে অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, হাইড্রোজেন গ্যাস। ন্যাচারালি H2S গ্যাস সেও কি করতে পারে, যেমন কপারের সঙ্গে বিক্রিয়া করে করতে কিউপ্রিক সালফাইডের অদক্ষেপ পড়বে। কেমন পড়বে, কালো প্লাস H2,
প্লাস হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, একইভাবে H2S গ্যাস আর কি হতে পারে, কপারের মতো তোমার লেড বা টিনের সঙ্গে বিক্রিয়া করে স্ট্যানাস সালফাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, এটাও কালো। ঠিক আছে, বা H2S ধাতু যেমন লেডের সঙ্গে বিক্রিয়া করে লেড সালফাইড কালো প্লাস হাইড্রোজেন, বা সিলভারের সঙ্গে প্লাস সিলভার সালফাইড কালো প্লাস হাইড্রোজেন গ্যাস, বা তুমি করতে পারো H2S গ্যাস নিকেলের সঙ্গে বিক্রিয়া করে নিকেল সালফাইড প্লাস H2, এই নিকেল সালফাইড কালো। তাহলে বেশিরভাগ সালফাইড যখনই প্রেসিপিটেট করবে, অধক্ষেপ করবে, কেমন রঙের দেখতে হবে, কালো রঙের দেখতে হবে। তাহলে এই ধাতুর সঙ্গে বিক্রিয়া করে যেহেতু এর আম্লিক ক্যারেক্টার রয়েছে, অ্যাসিডিক ক্যারেক্টার রয়েছে, এরা কি করে, তোমার এই ধাতুগুলো সালফাইড লবণ উৎপন্ন করে এবং হাইড্রোজেনটাকে তাড়িয়ে বার করে দেয়। ঠিক আছে, তাহলে এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ এই সালফাইডে ঢুকলো, হাইড্রোজেনটা তাড়িয়ে বার করে দিল, সালফাইডে ঢুকলো, হাইড্রোজেনটাকে তাড়িয়ে বার করে দিল, ঢুকলো বার করে দিল, ঢুকলো বার করে দিল। ঠিক আছে, এইভাবে বিক্রিয়াগুলো সংঘটিত হলো, একজন আসছে আরেকজনকে তাড়িয়ে বার করে দিচ্ছে। তাহলে এই বিক্রিয়াগুলো থেকে দুটো প্রশ্ন আসতে পারে, এক তো তিন ধরনের প্রশ্ন, এক তো হচ্ছে এদের সঙ্গে বিক্রিয়া কি, এই ধাতুগুলোর সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া কি। 2 নম্বর প্রশ্ন আসতে পারে কোশ্চেন যে রূপা বা নিকেলের পাত্রে H2S গ্যাস রাখা উচিত নয়, কেন? তাহলে নিকেল বা রূপার পাত্রে H2S গ্যাস রাখা উচিত নয় কেন? তার কারণ নিকেল বা সিলভার বা রূপার সঙ্গে বিক্রিয়া করে রূপার সঙ্গে কি উৎপন্ন করেছে, সিলভার সালফাইড এবং নিকেল সালফাইড, তাদের ক্ষয় হচ্ছে এবং সেটা কেমন দেখতে হয়ে যাচ্ছে, কালো রঙের দাগ হয়ে যাচ্ছে। ঠিক যেমন রাস্টিং হয় তেমনি কালো রঙের পদার্থ, এই পদার্থগুলো সিলভার সালফাইড এবং নিকেল সালফাইড উৎপন্ন হচ্ছে। সেই জন্য রূপা বা নিকেলের পাত্রে হাইড্রোজেন সালফাইড গ্যাস রাখা উচিত নয়, বা পরীক্ষাগারে এই মেটালের পাত্র নিয়ে কাজ করা উচিত নয়। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে নেক্সট আরেকটা প্রশ্ন কি হতে পারে এখান থেকে, এই বিক্রিয়াটা প্রমাণ করছে, থেকে প্রমাণ করো H2S এ হাইড্রোজেন বর্তমান। তাহলে হাইড্রোজেন সালফাইড কি দিয়ে তৈরি, হাইড্রোজেন আর সালফার নিয়ে। তাহলে হাইড্রোজেন বর্তমান কি করে প্রমাণ করবে, যে কোনো একটা ধাতুর সঙ্গে বিক্রিয়া করিয়ে দাও, তাহলে উৎপন্ন হবে কি, হাইড্রোজেন। কিন্তু এই প্রশ্নটা দিলে আমরা যেমন এর আগে অ্যামোনিয়ার ক্ষেত্রে বলেছি, তাহলে শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে সেটা লিখলে হবে না। তার কারণ আমি যদি কপারের সঙ্গে H2S গ্যাসের বিক্রিয়া করাই, তাহলে কিউপ্রিক সালফাইডে অধক্ষেপ পড়লো প্লাস হাইড্রোজেন গ্যাস। কিন্তু এটা লিখলে শুধু হবে না, কারণ হাইড্রোজেন গ্যাস বর্ণহীন, তাকে বুঝতে পারবো না সেটা হাইড্রোজেন কি হাইড্রোজেন না, কারণ এটা কেমন, এটা বর্ণহীন। অতএব আমাকে হাইড্রোজেনে কি করতে হবে, দহন ঘটাতে হবে। দহন ঘটলে পোড়ালে কি হবে, নীল শিখায় জ্বলবে, নীল শিখা সহ গ্যাসটি কি হবে, জ্বলবে। তাহলে এটাকে যদি পোড়াই, হাইড্রোজেন গ্যাসটাকে পোড়ালে, তাহলে আমি কিভাবে উত্তরটা লিখবো, এটা যে প্রমাণ করো হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন বর্তমান, তাহলে কপারের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটালে, দহন করলে, পরে তাপ দিলে, তাহলে কি উৎপন্ন হবে, একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হয়, তাহলে সেটা কনফার্ম নয় হাইড্রোজেন। তাহলে সেটিকে পোড়ালে নীল শিখা সহ গ্যাসটি জ্বলে। অতএব প্রমাণিত হচ্ছে গ্যাসটি কি, গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন, এবং সেটি কোথায় আছে, হাইড্রোজেন সালফাইডে। অতএব হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন। তাহলে যখন হাইড্রোজেন প্রমাণ আছে, শুধু বিক্রিয়া দিলে হবে না, তার সঙ্গে ওটি যেহেতু বর্ণহীন গ্যাস, ওটাকে আইডেন্টিফাই করতে হবে, পোড়াতে হবে, নীল শিখা সহ জ্বলে, ইজি ওয়ে হাইড্রোজেন গ্যাসকে শনাক্ত করো। ফাইন, তাহলে এটা গেল হচ্ছে তোমার আম্লিক ধর্ম।
3 নম্বর হচ্ছে বিজারণ। 3 নম্বর কি? বিজারণ। হ্যালোজেন মৌল ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে এই ধরনের মৌলের সঙ্গে ক্লোরিন প্লাস H2S বিজারণ। কিরকম? এদের বিজারিত করে। বিজারিত করে কি উৎপন্ন করবে? HCl। উৎপন্ন হবে কি? সঙ্গে সালফার। ঠিক, সালফার। এবার বিজারণ কি করে বুঝলে? আমি যদি জারণ সংখ্যা দিয়ে আমি যদি না ভাবি, আমরা যেটুকু শিখেছি ক্লাস 10 পর্যন্ত সেটা যদি ভাবি, এখানে ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হওয়া, তাহলে হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি? বিজারণ। আর হাইড্রোজেন ছিল হাইড্রোজেন অপসারণ হওয়া, তার মানে জারণ। ক্লিয়ার? তাহলে ক্লোরিনের সঙ্গে হ্যালোজেন, ক্লোরিন একটা হ্যালোজেন, ক্লোরিনের সঙ্গে সালফিউরিক হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড বলতে পারো, এবং তার সঙ্গে কি উৎপন্ন হচ্ছে? সালফার। একই ভাবে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে HBr প্লাস সালফার, আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে, হয়তো প্রসেসটা একটু অন্যরকম, ডাইরেক্ট আয়োডিন যোগ না করে, ঠিক আছে, জলের ভিতর ভাসমান অবস্থায় একটা কন্ডিশন অ্যাপ্লাই করে করা হয়, কিন্তু রিঅ্যাকশন ওয়ে আউটটা সেম। আয়োডিনের সঙ্গে H2S বিক্রিয়া করে HI হাইড্রোআয়োডিক অ্যাসিড এবং সালফার। প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে? এর বিজারণ ধর্ম প্রকাশ পাচ্ছে। তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো সবই হচ্ছে হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া। ঠিক আছে না? কিসের সঙ্গে বিক্রিয়া? হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া সংঘটিত হচ্ছে, এবং সেক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে? সালফার উৎপন্ন হচ্ছে বা গন্ধক উৎপন্ন হচ্ছে, এটাকে বলে থাকে। ঠিক, এইবার এই বিক্রিয়াটাকে একটু অন্যরকম করে, তার মানে কি? যদি দেখা যায় যে ক্লোরিন প্লাস H2S প্লাস ওয়াটার, অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের দ্রবণের বিক্রিয়া যদি করানো হয় ক্লোরিনের সঙ্গে, তাহলে কি উৎপন্ন হবে? তাহলে যেটা উৎপন্ন হবে সেটা উৎপন্ন হবে কি? HCl প্লাস H2SO4। কি উৎপন্ন হবে? HCl প্লাস H2SO4। ঠিক আছে না? আমি তো প্রত্যেকবার ব্যালেন্স করিয়ে দিচ্ছি, এরপরে বড় বিক্রিয়া এলে ব্যালেন্স করে দেবো। তাহলে দিস ইজ ইয়োর হোমওয়ার্ক, ব্যালেন্স দ্য ইকুয়েশন। তাহলে এখানে কি হলো? এখানে দেখো সেই বিজারণ কিন্তু হলো, যেমন ক্লোরিনকে বিজারণ ঘটিয়েছে HCl এর বিজারণ হলো। কিন্তু তাহলে স্যার যে বিজারণ ঘটিয়েছে তার তো জারণ হবে। আমরা জানি যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে থাকে, একটা হলে আরেকটা হয়। ইয়েস, H2S জারিত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়েছে। বলে স্যার এইখানটায় তো গোলমাল হয়ে গেল, এতক্ষণ ঠিক ছিল, জারণ বিজারণ বুঝতে পারছিলাম, কিন্তু এর ক্ষেত্রে H2S এর জারণ ঘটেছে, সালফিউরিক অ্যাসিড তৈরি হলো কি করে? তার কারণ জারণ তো হয়েছে, অবশ্যই সালফিউরিক অ্যাসিড তৈরি হয়েছে, কারণ এখানে কার জারণ হয়েছে? এই সালফারের জারণ হয়েছে। তাহলে আমাদের এই ক্লাস 10-এ আমাদের এইখানে এই জায়গায় থেমে যেতে হবে, কারণ এখানে যদি বুঝতে হয় যে H2S কি করে জারিত হয়ে সালফিউরিক অ্যাসিড হলো, তাহলে অবশ্যই সেখানে জারণ সংখ্যার কথাটা মাথায় রাখতে হবে, মাথায় আনতে হবে। না হলে কিন্তু এখানে আমরা সালফারের জারণ কি করে হলো সেটাকে দেখাতে পারবো না। এবং এই জারণ সংখ্যার কনসেপ্ট পরবর্তীকালে পড়বো। এই সমস্যাগুলো আসছিল বলে এরকম একটা ধারণা তৈরি করা হয়েছিল, একটা ধারণা নিয়ে আসা হয়েছিল, যেটাকে বলা হয় জারণ সংখ্যা ধারণা। তাহলে সেটা আমরা কখন পড়বো? একটু বড় হয়ে পড়বো, সায়েন্সে যাওয়া উঠবো, 11-এ উঠবো, তারপরে জারণ বিজারণ চ্যাপ্টার যখন আসবে আমরা পড়বো। বা তোমরা এইটুকু বুঝলেই হবে। ঠিক আছে? আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে জারিত হয়ে কি উৎপন্ন হয়েছে? সালফিউরিক অ্যাসিড। তাহলে H2S জারিত হয়ে সালফার উৎপন্ন করতে পারে, বা আরেকটা ফর্ম দেখলাম জারিত হয়ে কি উৎপন্ন করতে পারে? সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করতে পারে, বা সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে পারে। ঠিক, কিন্তু জারণটাকে আমরা দেখে বুঝতে পারছি না। সেটা বুঝতে হলে জারণ সংখ্যার যে ধারণা, জারণ অবস্থার ধারণা, সেটাকে আমাকে গ্রহণ করতে হবে। এবং সেটা হয়তো যখন আমি 11-12-এর ভিডিওগুলো আস্তে আস্তে করবো সময় পেলে, আগে 9-10টা শেষ করে নিই, তখন হয়তো ওই চ্যাপ্টার ধরলে সেখানে সুন্দরভাবে তোমাদের ইলাবোরেটেড ফর্মে যতটা ইলাবোরেট করা যায় একদম পরিষ্কার ভাবে সব আমি বুঝিয়ে দেবো। ফাইন।
তাহলে এগুলো গেল হচ্ছে জারণ। তাহলে এবার হ্যালোজেনের বিজারণ আর নিচে জারিত হচ্ছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমি কোথায় কাজে লাগাতে পারি? কি প্রশ্ন আসতে পারে? প্রমাণ করো এসে সালফার, যেমন হাইড্রোজেন বর্তমান তেমনি সালফার বর্তমান। তাহলে আমি লিখে নিন একটা বিক্রিয়া, ক্লোরিনের সঙ্গে H2S এর গ্যাসের বিক্রিয়া করেছে, তাহলে উৎপন্ন হয়েছে কি HCl প্লাস সালফার। কিন্তু এখানে কি জিনিসটা শেষ হয়ে গেল? কারণ এই যে সালফারটা উৎপন্ন হয়েছে, যে গন্ধকটা উৎপন্ন হয়েছে হলুদ রঙের গুঁড়ো, তাই তো? তাহলে আরেকটু কনফার্ম করি, বলছে যে গুঁড়োটাকে, যে হলুদ রঙের গুঁড়োটা উৎপন্ন হয়েছে তাকে যদি অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয়, দহন করা হয়, তাহলে যে গ্যাসটা উৎপন্ন হবে এটা কেমন? শ্বাসরোধী, অর্থাৎ দম বন্ধ হয়ে যাবে, ইরিটেটিং স্মেল। তাহলে প্রমাণিত হলো গ্যাসটা সালফার ডাই অক্সাইড এবং সেটা উৎপন্ন হয়েছে অবশ্যই সালফারের দহনে, অর্থাৎ H2S এ সালফার বর্তমান। তাহলে আরেকটা স্টেপ তোমাকে যখন সালফারের বলবে যে প্রশ্ন আসবে প্রমাণ করো সালফার বর্তমান, আরেকটা স্টেপ করে একে পুড়িয়ে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করতে হবে, যেটা একটি শ্বাসরোধী গ্যাস। ঠিক আছে? তাহলে বিজারণ ধর্মে প্রথম পার্টি হ্যালোজেনের বিক্রিয়া দ্বারা আমরা প্রমাণ করে ফেললাম যে হাইড্রোজেন সালফাইডে সালফার বর্তমান। নেক্সট আরেকটা বিজারণ বিক্রিয়া দেখি, একটা লবণের FeCl3 ফেরিক ক্লোরাইড, কেমন? হলুদ, তার সঙ্গে H2S এর বিক্রিয়া করে, ফেরিক ক্লোরাইড এবং H2S এর বিক্রিয়া করা আছে। তাহলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে ফেরাস ক্লোরাইড। তাহলে নাম থেকেই আমরা বুঝতে পারছি যে ফেরিক থেকে ফেরাস হওয়া মানে বিজারণ ঘটেছে। কি ঘটেছে? বিজারণ। আরেকটা জিনিস অন্যভাবে আমরা যেটা পড়েছি সেটা থেকে অ্যানালাইজ করতে পারি যে এখানে হ্যালোজেন সংখ্যা কমেছে, তড়িৎ ঋণাত্মক মৌল বা ক্লোরিন যদি কমে থাকে তাহলে কি হবে? তার মানে কি হচ্ছে? বিজারণ। আর তড়িৎ ঋণাত্মক মৌল বাড়া মানে হচ্ছে জারণ। তাহলে এখানে কি হয়েছে? বিজারণ। ঠিক আছে? আর তার সঙ্গে কি হয়েছে? যেহেতু একটা ক্লোরিন কমে গেছে, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে HCl উৎপন্ন হয়েছে, প্লাস কি হয়েছে? H2S টা সালফারে পরিণত হয়েছে। তাহলে এটা জারণ কোনো অসুবিধা নেই, জারিত হয়ে কি উৎপন্ন করেছে? সালফার। ঠিক? তাহলে ফেরিক ক্লোরাইডটা এটা কেমন? বর্ণহীন। তাহলে ফেরিক ক্লোরাইড হলুদ বর্ণের, ফেরিক ক্লোরাইডের সঙ্গে H2S এর বিক্রিয়ায় উৎপন্ন হয় বর্ণহীন ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইডকে কি করে? বিজারিত করে ফেরাস ক্লোরাইড উৎপন্ন করে, আর তার সঙ্গে উৎপন্ন হচ্ছে HCl, হাইড্রোজেন ক্লোরাইড এবং সালফার। ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য রিঅ্যাকশন। এবার এটাকে যদি ব্যালেন্স করতে হয় কি করে করবে? তিনটে, একটা আয়ন, তিনটে হাইড্রোজেন, দুটো যদি করি 4, তাহলে এটাকে যদি 2 করি, এটাকে 2 করি, তাহলে 4 আর ক্লোরিন 6, আয়ন 6টা। ঠিক আছে? এবার হাইড্রোজেন কি হলো? 2টো, সালফার 1টা। আর তো কোনো প্রবলেম নেই। দেখো ক্লোরিন 3 2 6, 4 আর 2 6, আয়নটা 2, আয়নটা হচ্ছে 2, হাইড্রোজেন 2টো, হাইড্রোজেন 2টো, সালফার 1টা, সালফার 1টা। রিঅ্যাকশন ইজ ব্যালেন্স। রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে গেছে। এরপরে যে দুটো বিক্রিয়া করব, বিক্রিয়াগুলো একটু বড়, ব্যালেন্স করাও কিন্তু টাফ, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া। সেটা কি? 1 নম্বর হচ্ছে KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওটা কি করে বিক্রিয়াটা ব্যালেন্স করতে হয় আমি বলে দিই। যে বিক্রিয়াটা এখন লিখবো, বিক্রিয়াটা ব্যালেন্স করা সোজা, কিন্তু সেই সোজা পদ্ধতিটার নাম হচ্ছে আয়ন ইলেকট্রন ব্যালেন্সিং মেথড, যেটা জারণ সংখ্যা না বুঝলে করতে পারবো না। আর সেটা এখন বোঝানোর সময় নেই বা অবস্থায় নেই। সময় নেই বলতে এই কারণে, কারণ ক্লাস 10-এ অতটা বেশি ওদিকে ইনভলভ হয়ে গেলে অনেকটা সিলেবাস শেষ করতে হবে, না হয় ভালো।
এমনি আমরা ট্রায়াল আর এরর মেথডে পরীক্ষা নিরীক্ষা পদ্ধতিতে ব্যালেন্স করে দেবো, কোনো অসুবিধা নেই, ব্যালেন্স করলেই হবে। KMnO4 তার সঙ্গে H2SO4 আম্লিক মাধ্যম নিলাম H2SO4 প্লাস H2S গ্যাসের বিক্রিয়া করালাম। বিক্রিয়া করালে কি হলো, পটাশিয়ামটা সালফেটের সঙ্গে লবণ উৎপন্ন করলো K2SO4, ম্যাঙ্গানিজটা সালফেটের সঙ্গে MnSO4, ঠিক, এবং তোমার কি হয়ে গেল, H2S টা জারিত হয়ে উৎপন্ন করলো সালফার প্লাস 1। তাহলে দিস ইজ দা রিঅ্যাকশন, এটা হচ্ছে রিঅ্যাকশন। তাহলে ব্যালেন্স যদি আমি ট্রায়াল আর এরর মেথডে পরীক্ষা নিরীক্ষা পদ্ধতিতে করে থাকি, পটাশিয়াম প্রথমেই ভাবি পটাশিয়াম দুটো আছে, একটা আছে, 2 দিয়ে গুণ করলাম। ম্যাঙ্গানিজ দুটো হলো, ম্যাঙ্গানিজ 2 দিয়ে গুণ করলাম। এবার দেখো অক্সিজেন, দেখো এবার এই ধরনের বিক্রিয়া যখন করবে মূলকগুলোকে আলাদা করে ব্যালেন্স করো। তাহলে এখানে সালফেট মূলক দেখো, সালফেট মূলক দেখো এই দুটোতে আছে, তাই তো? তাহলে আমি অক্সিজেন এখানে আছে আর অক্সিজেন এখানে আছে, তাহলে এই অক্সিজেন গুলো সালফার গুলো আলাদা করে দরকার নেই, সালফেট আকারে ভাবো। এখানে সালফেট দুটো, এখানে একটা, এখনো ব্যালেন্স হয়নি সালফেট। অক্সিজেনটা দেখো 4 দিয়ে 8টা হলো, তাহলে এখানে গুণ করলাম 8 দিয়ে, তাহলে কত হলো 8। এবার দেখো হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন কটা হলো, হাইড্রোজেন হয়ে গেল তোমার, আচ্ছা বেশ ভালো কথা। এবার সালফেটটাকে ব্যালেন্স করি, সালফেট দুটো আছে, সালফেট একটা আছে, 3টে হলো। এবার দেখো হাইড্রোজেন দেখো 8 দিয়ে 16টা আছে, এদিকে 6টা আছে, তাহলে 6 আর কত হবে, 6 আর এখানে আছে 16, এখানে আছে 6, তাহলে 5 দিয়ে 10, 10 আর 6 16। এবার সালফারটা 5 হলো, 5, রিঅ্যাকশন ইজ ব্যালেন্সড, রিঅ্যাকশন ব্যালেন্স হলো। এবার এই বিক্রিয়াটা ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া একটা দিতে পারে, এবং এই ক্ষেত্রে কি হয়, এটা শনাক্তকরণেও কাজে লাগে। যখন H2S গ্যাসকে শনাক্তকরণ করব এই বিক্রিয়াটা বলতে পারবো। তাহলে এখানে এটা কেমন, এখানে হচ্ছে বেগুনি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং বিক্রিয়ায় এটা কি তৈরি হয়েছে, ম্যাঙ্গানাস সালফেটটা বর্ণহীন, দ্রবণটা কেমন হয়ে যায়, বর্ণহীন। তাহলে বেগুনি থেকে দ্রবণ হয়ে যায় বর্ণহীন। এবং এখানে জারণ বিজারণ যদি বলি কিভাবে হয়েছে, দেখো একটা জিনিস কি, H2S থেকে সালফার, এটা তো জারণ হয়েছে বুঝতেই পারছো। আর এই যে KMnO4, এটা এই যে ম্যাঙ্গানাস সালফেট হলো, এটা হয়ে এটা এর হয়ে গেল কি বিজারণ। তাহলে বিজারণটা কার করলো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট করে কি করলো, বিজারিত করে ম্যাঙ্গানাস সালফেট উৎপন্ন করলো, যেটা কেমন রং, বর্ণহীন, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন করাচ্ছি, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, এটা কেমন, কমলা প্লাস H2SO4 প্লাস H2S, বিক্রিয়া করে কি উৎপন্ন করে, পটাশিয়াম সালফেট, যেমন আগে উৎপন্ন হয়েছিল K2SO4 প্লাস ক্রোমিক সালফেট Cr2SO4 হোল 3। মানে এই যে ব্র্যাকেট 2 3 একটু যোজ্যতা ওয়াইজ তোমরা শিখে গেছো আগে ক্লাস 10 এরও আগে যে এইভাবে লিখে। আর তার সঙ্গে কি উৎপন্ন হয়, যেমন জারিত হয়ে সালফার উৎপন্ন হয়েছে আর তার সঙ্গে, তাহলে এই বিক্রিয়াটাকে হাউ টু ব্যালেন্স দিস রিঅ্যাকশন। তাহলে এটা কেমন, এই ক্ষেত্রে তোমার H2S এর সঙ্গে যখন আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া ঘটাচ্ছ, কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেটটা তোমার কি হচ্ছে, বিজারিত হয়ে এটা তোমার সবুজ বর্ণের, গ্রিন সবুজ বর্ণের ক্রোমিক সালফেট উৎপন্ন করছে এবং নিজে জারিত হয়ে সালফার উৎপন্ন করছে। তাহলে H2S টা জারিত হয়ে সালফার, আর পটাশিয়াম ডাইক্রোমেটটা তোমার বিজারিত হয়ে রিডিউসড হয়ে তোমার সবুজ বর্ণের ক্রোমিক সালফেট উৎপন্ন করছে। ক্লিয়ার? তাহলে এবার এটাকে যদি আমি ব্যালেন্স করি, তাহলে ব্যালেন্সটা কি করে করব দেখো, আচ্ছা গোল গোল তো দাগ টাগ দিয়ে দিলাম, ঠিক আছে, ব্যালেন্স করে দিচ্ছি। তাহলে দেখো পটাশিয়াম দুটো আছে, ক্রোমিয়াম দুটো আছে, ঝামেলা ইস্যু এখানে নেই, ঠিক আছে। এই দুটো, আচ্ছা আরেকবার লিখে দিন না, তাহলে ইজি হবে ব্যাপারটা, আমি জারণ বিজারণটা করে দিলাম, পরিষ্কার হবে। K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট
প্লাস H2SO4 প্লাস H2S বিক্রিয়া করে K2SO4 প্লাস Cr2SO4 whole 3 প্লাস সালফার প্লাস H2। দিস ইজ দ্য ইকুয়েশন। তাহলে পটাশিয়াম দুটো, পটাশিয়াম দুটো, ক্রোমিয়াম দুটো, ক্রোমিয়াম দুটো। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে দেখো, তাহলে সালফেটটা ব্যালেন্স করি। সালফেট দেখো এখানে তিনটে। আচ্ছা, এই অক্সিজেনও তো ব্যালেন্স করা যায়, বা সালফেটও ব্যালেন্স করো। তিনটে একে চারটে, 4 দিয়ে গুণ করলাম। আর অক্সিজেন দেখো 7টা, এখানে অক্সিজেন এখানে 7টা ব্যালেন্স করলাম। ঠিক আছে, তারপর দেখো, তাহলে দেখো হাইড্রোজেন কটা হলো? হাইড্রোজেন দেখো 7 দিয়ে 14টা। আর তো হাইড্রোজেনের সাপ্লাই কি আছে? এখানে 4 দিয়ে 8টা। তাহলে 8টা, আর হাইড্রোজেন কটা আছে? 14টা। তাহলে 8টা 14টা করতে কত হলো? 6টা, 3। তাহলে 3 দিয়ে 6 আর 8 14। সালফার 3টে, মানে এখানে সালফার 3টে। ব্যালেন্স হয়ে গেল, ইকুয়েশন ব্যালেন্সড। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই, আমরা কিন্তু ইকুয়েশনকে ব্যালেন্স করে ফেলেছি। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা এক্ষেত্রে কি পেলাম? কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট থেকে কি পাই? সবুজ বর্ণের ক্রোমিক সালফেট। এবং এটা হচ্ছে বিজারণ ঘটেছে। আর এইভাবে আমি একটা লাইনে লিখতে পারলাম না বলে এরকম সাইন এলো, নাহলে পরপর চলে আসে। তাহলে জারণ ঘটেছে আর বিজারণ ঘটেছে। তাহলে বিজারণটা আমরা বুঝতে পারছি খুব সুন্দরভাবে বিজারণ করছে। এবং যে কোনো যতগুলো বিজারণ দেখালাম যেখানে সালফার উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা বিক্রিয়া দিয়ে তুমি প্রমাণ করতে পারো যে H2S গ্যাসে সালফার বর্তমান। যে কোনো একটা ইকুয়েশনকে তুমি কাজে লাগাতে। ঠিক, নেক্সট হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, অধঃক্ষেপণ বিক্রিয়া। অর্থাৎ যে ক্ষেত্রে আমরা অধঃক্ষেপ পাই, প্রেসিপিটেট পাই। ঠিক ঠিক আছে, এবার অধঃক্ষেপণ বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন লবণ এই অধঃক্ষেপটা ফেলে থাকে। এবং মাথায় রাখবে, আমাদের ইনঅর্গানিক অ্যানালিসিস যখন আমি কোয়ালিটেটিভ অ্যানালিসিস করব, গুণগত বিশ্লেষণ করব পরীক্ষাগারে, আমাদের 11-12-এ প্র্যাকটিক্যাল করব, তখন বিভিন্ন লবণের শনাক্তকরণে H2S একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে করে দেখাচ্ছি। কিভাবে করে? অধঃক্ষেপ তৈরি করার মাধ্যমে। অধঃক্ষেপ তৈরি করলে বুঝতে পারি যে কি করে অধঃক্ষেপটা তৈরি হলো, আমি আইডেন্টিফাই করতে পারি অধঃক্ষেপটা কিসের। ঠিক আছে, যেমন বিভিন্ন ক্লোরাইড। ঠিক আছে, বিভিন্ন ক্লোরাইড আমি একসঙ্গে লিখে দিচ্ছি। যেমন ধরো লেড, সীসা, বা ক্যাডমিয়াম, বা মার্কারি, বা ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই এত ধাতু, এগুলো সবই হচ্ছে দ্বিযোজী ধাতুর কথা লিখলাম, যাদের যোগ্যতা 2। এদের সবার ক্লোরাইড লবণের সঙ্গে H2S যদি বিক্রিয়া করাও, তাহলে কি হবে? এই ধাতু, এদের ক্লোরাইড লবণ অধঃক্ষিপ্ত হবে, এই সালফাইড লবণ অধঃক্ষিপ্ত হবে এবং উৎপন্ন হবে HCl। কেমন? তাহলে এদের সঙ্গে এদের কি ঘটবে? তাহলে বিক্রিয়া করালে সালফাইড লবণ অধঃক্ষিপ্ত হবে। তাহলে এদের সঙ্গে এদের ক্লোরাইড লবণ, এদের প্রত্যেকের ক্লোরাইড লবণ, তার সঙ্গে H2S গ্যাস বিক্রিয়া করালে কি হবে? সালফাইড লবণ উৎপন্ন হবে, সালফাইড লবণ অধঃক্ষিপ্ত হবে, তার সঙ্গে উৎপন্ন হবে HCl। তাহলে এটা আলাদা করে প্রত্যেকটা বিক্রিয়া লেখার দরকার নেই। আমি যদি একসঙ্গে এদের ভাবি M, তাহলে আমরা বলতে পারি MCl2, কারণ এরা দ্বিযোজী হলে ক্লোরাইড হবে MCl2 সঙ্গে, তার সঙ্গে H2S বিক্রিয়া করালে কি উৎপন্ন হবে? তোমার উৎপন্ন হবে তোমার MS, কারণ সালফাইডের যোজিত 2, এর যোজিত MS অধঃক্ষিপ্ত হবে সালফাইড লবণ প্লাস HCl 2HCl। তাহলে বোধ খালি M এর জায়গায় যে ধাতুগুলো লিখেছি সবাইকে M এর জায়গায় আলাদা করে লেট করলে PbCl2 প্লাস H2S, PbS প্লাস HCl এর অধঃক্ষেপ করলো, লেড সালফাইড অধঃক্ষেপ।
ক্যাডমিয়াম করলে CdCl2 প্লাস H2S, CdS প্লাস 2HCl। ম্যাঙ্গানিজ করলে MnCl2 প্লাস H2S, MnS প্লাস 2HCl। তাহলে যে কোনো ধাতু এখান থেকে নিয়ে এখানে ফেলে দেয় ইকুয়েশনে, তাদের সালফাইড পদক্ষেপ হবে, সালফাইড লবণ অধক্ষিপ্ত হবে। ঠিক আছে, তাহলে অধক্ষেপণ বিক্রিয়ার একটা দ্বিযোজী ক্লোরাইড লবণের অধক্ষেপ ফেলে দেখা গেল। একইভাবে যদি কোনো ধাতু M ত্রিযোজী হয়, তিনটে যোজ্যতা হয়, তাহলে তার সেক্ষেত্রেও তোমার H2S গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? তোমার M2S3 লবণ, যোজ্যতা অনুসারে লিখলাম, প্লাস HCl প্লাস HCl। ঠিক আছে, যেমন তুমি বিসমাথ বা আর্সেনিক বা অ্যান্টিমনি এই ধরনের ত্রিযোজী ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন? তাদের সালফাইড লবণ অধক্ষিপ্ত হবে। তাহলে এটাও কি ত্রিযোজী মৌলের ক্লোরাইড। যেমন একটা এক্সাম্পল দিই, বিসমাথ ট্রাইক্লোরাইড প্লাস H2S কি উৎপন্ন করেছে? উৎপন্ন করেছে কি? Bi2S3। ঠিক আছে, বিসমাথ সালফাইড প্লাস কি উৎপন্ন করেছে? HCl প্লাস কি উৎপন্ন করলো? HCl উৎপন্ন করেছে। ঠিক আছে না? তাহলে এটাকে 2 দিয়ে করো, 2, এটা 6, ব্যালেন্সড ইকুয়েশন 6 হয়ে গেল, বিসমাথ দুটো হয়ে গেল, আর সালফার হচ্ছে কটা? সালফার হচ্ছে 3, 3 দিয়ে। তাহলে এটা কমন ইকুয়েশনটাকে ব্যালেন্স করছি, 2, 3 আর হচ্ছে 6। এটা যে কমন ইকুয়েশন, যে কোনো একটা মৌল, ত্রিযোজী মৌলের ক্লোরাইড ফেলে দাও, দেখবে অধক্ষেপ করে যাচ্ছে। এইবার চলে আসি আমাদের প্র্যাকটিক্যালে। যখন আমরা প্র্যাকটিক্যাল করি, কোন কোন সাধারণত যে মৌলগুলোকে নিয়ে করি, যেখানে H2S গ্যাস দিয়ে অধক্ষেপ ফেলিয়ে তাদের আমরা চিনি, তার ভিতর 1 নম্বর হচ্ছে কপার সালফেট প্লাস H2S গ্যাস। উৎপন্ন হচ্ছে কি? Cu2S কিউপ্রিক সালফাইডের কালো অধক্ষেপ, প্লাস উৎপন্ন হচ্ছে কি? H2SO4। এটা আমি ব্যালেন্স করব না, একটা সোজা ব্যালেন্স করতে হবে। 2 নম্বর হচ্ছে লেড নাইট্রেট প্লাস H2S গ্যাসের বিক্রিয়া করলে আমরা লেড সালফাইডের কালো অধক্ষেপ পাই, প্লাস H2SO4। 3 নম্বর কি করতে পারি? জিঙ্ক সালফেট প্লাস, এটা একটু কায়দা আছে, জিঙ্ক সালফেটে সরাসরি H2S গ্যাস দেওয়া হয় না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দেওয়া হয়, প্লাস H2S। কোন মাধ্যমে করি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2S দিলে কি হয়? জিঙ্ক সালফাইডে অধক্ষেপ হয়। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে, জিঙ্ক সালফাইডের অধক্ষেপ এটা কেমন? সাদা। জিঙ্ক সালফাইডের অধক্ষেপ কেমন? এটা কিন্তু সাদা অধক্ষেপ, এটা কিন্তু কালো নয়, ম্যাক্সিমামটাই কালো, 2-1টা সাদা আছে, তাহলে তো জিঙ্ক সালফাইড সাদা। তার সঙ্গে কি উৎপন্ন হচ্ছে? অ্যামোনিয়াম, তার সঙ্গে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এক্ষেত্রে একটু অন্য লবণ, যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, অ্যামোনিয়াম সালফেটটা উৎপন্ন হয়, প্লাস H2, অ্যামোনিয়াম সালফেট প্লাস H2। তাহলে এই মোটামুটি এই লবণগুলি শনাক্তকরণ করে থেকে আরো 2-1টা করে থাকি, সাধারণত যেগুলো করা হয়ে থাকে সেটা। 4 নম্বর আরেকটা কি অধক্ষেপণ বিক্রিয়া লিখতে পারি? সেটা হচ্ছে ফেরাস সালফেট প্লাস H2S। সরি, এই ক্ষেত্রেও তোমার একটা রিয়েজেন্ট দেওয়া হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিডিয়ামে ক্ষার মাধ্যমে H2S গ্যাস দেওয়া হয়। ঠিক আছে, এবার কেন অধক্ষেপ পড়ে না পড়ে সেগুলো তো আমরা 11-12 এর চ্যাপ্টার যখন অ্যানালাইজ করব তখন বলবো যে কেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখানে দেওয়া হচ্ছে, দেওয়া দরকার কি, কেন অধক্ষেপ পড়ছে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো আসছে পরে, এখন না সেটা। তাহলে আমাদের আরেকটা অধক্ষেপণ বিক্রিয়া কি? একইভাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিডিয়ামে দিলে ফেরাস সালফাইড, এটা কেমন? এটাও কালো, এটাও কি অধক্ষেপ? কালো রঙের অধক্ষেপ, প্লাস অ্যামোনিয়াম সালফেট প্লাস তোমার প্লাস কি হবে?
ঠিক আছে, তাহলে আমরা ইম্পর্টেন্ট চারটে মেটাল আয়নসের সল্টে তাদের অধক্ষেপণ বিক্রিয়ার সাহায্যে আর কিছু ক্লোরাইড তারা কিভাবে অধক্ষিপ্ত হয় H2S গ্যাস দ্বারা সেটা আমরা দেখে ফেললাম। তাহলে বুঝতে পারলাম যে অধক্ষেপ ফেলার পেছনে বা বিজারণ করার ক্ষেত্রে H2S গ্যাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই অধক্ষেপণ বিক্রিয়াগুলোকে তোমার বিভিন্ন ক্ষারীয় মূলকের শনাক্তকরণে কাজে লাগানো হয়। তার মানে পরীক্ষাগারে অ্যাজ এ রিএজেন্ট খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করে হচ্ছে H2S গ্যাস। ঠিক আছে, ফাইন। তাহলে বিক্রিয়া মোটামুটি আমরা শেষ করলাম এবং বলে দিচ্ছি যে বিক্রিয়াগুলো অ্যামোনিয়াতে করিয়েছি, যে বিক্রিয়াগুলো H2S গ্যাসে করিয়েছি সেগুলো কিন্তু এখন শুধু নয়, 12 এ যেও আর পড়তে হবে না। ক্লাস 12 এ যখন উঠবে এই গ্যাসগুলো যখন পড়বে তার প্রিপারেশন প্রপার্টিজ পড়বে তখনও আর পড়ার দরকার নেই, কারণ এটাতেই হয়ে যাবে। যা পড়েছো এটা একটু মাথায় একবার দেখে নেবে, তাহলে দেখবে ক্লাস 12 এর ওই পোরশনটা হয়ে গেছে। ঠিক আছে, একটু বলে রাখলাম। ফাইন, এরপর হচ্ছে শনাক্তকরণ, লাস্ট পার্ট। শনাক্তকরণ সোজা তো, এক হচ্ছে পচা ডিমের মতো গন্ধ, 2 নম্বর হচ্ছে আমরা দেখেছি লেড অ্যাসিটেট সিক্ত কাগজ, লেড অ্যাসিটেট সিক্ত কাগজ তার ভিতর H2S চালনা করলে কি হচ্ছে, লেড সালফাইডে অধক্ষেপ করছে, কালো রঙের কালো হয়ে যাচ্ছে, প্লাস কি হচ্ছে CH3COH, তাহলে কি হয়ে গেল কালো, লেড অ্যাসিটেটে সিক্ত কাগজ কালো হয়ে যাচ্ছে। 3 নম্বর আমি বলা দরকার নেই, এগুলো নিজেই লিখতে পারবে, পটাশিয়াম বেগুনি বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে চালনা করলে, আম্লিক দ্রবণে চালনা করলে বর্ণহীন হয়। কমলা বর্ণের পটাশিয়াম আম্লিক, কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেটে আম্লিক দ্রবণে চালনা করলে কেমন হয়, সবুজ হয়। এগুলো দেখে নেব বিক্রিয়াগুলো, তাহলে সেগুলো সবগুলোকে আমরা H2S গ্যাসের শনাক্তকরণে কাজে লাগাতে পারি। ঠিক আছে, এরপরে দুটো প্রশ্ন বলে দিই, কতক্ষণ হয়েছে কে জানে, আমি আসলে শেষ করে ভাবি হয় না, দেরি হয়ে যায়। চলো কোশ্চেন একটা লিখি, বলছে দেখি H2S এর জলীয় দ্রবণ বাতাসে রাখলে ঘোলা হয়ে যায় কেন? H2S এর জলীয় দ্রবণ বাতাসে রাখলে ঘোলা হয়ে যায় কেন? তার কারণ H2S গ্যাস, দেখো সবই তোমরা করিয়ে দিয়েছি যে রিঅ্যাকশনগুলো, সেইগুলোকে কাজে লাগবে। বলে এর সঙ্গে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, তোমার H2O প্লাস সালফার অধক্ষিপ্ত, তাহলে তোমার H2S এর জলীয় দ্রবণ সেখানে জল রয়েছে। ঠিক আছে, তার সে কি করে H2S এর জলীয় দ্রবণ সে অক্সিজেনের সঙ্গে H2S টা বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, সালফার উৎপন্ন করছে। তাহলে সালফার যখন উৎপন্ন হলো জলের ভিতর, জলটা কেমন হবে, জলের ভিতর যদি এরকম গুঁড়ো গুঁড়ো একটা কঠিন পদার্থ তৈরি হয় জলটা কেমন হবে, ঘোলা হয়ে যাবে। তাহলে এই বিক্রিয়াটা যেটা দহন প্রথমেই বলেছি কেমিক্যাল প্রপার্টিজে, সেই বিক্রিয়াটা কাজে লাগিয়ে তুমি এটাকে করতে পারো। তারপরে নেক্সট একটা প্রশ্ন বলছি, রূপার তৈরি জিনিস পুরনো হলে কালো হয় কেন? বলে দিয়েছি রূপার তৈরি জিনিস পুরনো হলে কালো হয় কেন, কারণ হচ্ছে কি সিলভার সালফাইডের অধক্ষেপ করে, Ag2S এর অধক্ষেপ, সেটা তো বলে দিয়েছি। আচ্ছা, আর কোনো প্রবলেম? ফাইন, অত আর প্রবলেম দেখে লাভ নেই, প্রবলেম আসবে তোমরা এই রিঅ্যাকশন দেখে তোমরা সলভ করে নিতে পারবে। একটু তাড়াতাড়ি কথা বলতে হলো, তার কারণ সময়ের অভাব, এই পার্টে শেষ করতে হবে। মোটামুটি আমরা যে কেমিক্যাল প্রপার্টি, রাসায়নিক ধর্ম হাইড্রোজেন সালফাইডের আমরা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।